নমস্কার, আপনাদের সকলকে আজ বাংলা ডিজিটালের রাজনীতির T20 অনুষ্ঠানে স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠানে মূলত রাজনীতির বিষয়, বিশেষ করে আসন্ন নির্বাচন, বিধানসভার যে নির্বাচন দরজায় কড়া নাড়ছে 2026-এ, এই বছরই এই নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট তাপ উত্তাপ সৃষ্টি হয়েছে, তর্ক বিতর্ক চলছে। এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি SIR ইস্যু, এই ভোটার তালিকার বিশেষ সংশোধন, সেই ইস্যুটা পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এই SIR এর ব্যাপারটা ঘটছে কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কয়েক মাস আগে বিহারের নির্বাচন ছিল, সেই নির্বাচনের সময় থেকে, সেই সময় আরো কয়েকটা রাজ্যে হয়েছে বটে, যেহেতু বিহার নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি হিন্দি বলয়ের বিহার, উত্তরপ্রদেশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। সেই রাজ্যে ভোটের আগে বিহারে এই SIR নিয়ে হইচই হয়েছিল, কিন্তু বাংলা, পশ্চিমবঙ্গকে নিয়ে যেভাবে হইচই হচ্ছে, সারা ভারতবর্ষে তোলপাড় হচ্ছে, সেটা আগে হয়নি, বিহারের ক্ষেত্রে হয়নি। তারপরে এই যে SIR এর কাজ করতে গিয়ে BLO আত্মঘাতী, মৃত্যু, ভোটারের মৃত্যু, অসুস্থ হয়ে পড়া, এইসব ঘটনাও মনে হয় বিহার বা অন্য রাজ্যে ঘটেনি, কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে। কেন ঘটছে? প্রথমত, যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন যে অবশ্যই ভোটার তালিকা বিশুদ্ধ হওয়া নিশ্চয়ই জরুরি। আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ স্বীকৃত, প্রায় 150 কোটি মানুষের দেশ। সেখানে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হওয়ার কথা, সেটা সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত। সেখানে আমরা এই SIR-কে নিয়ে এমন কিছু ঘটনা ঘটাচ্ছি যেগুলো কিন্তু মোটেই সারা বিশ্বের কাছে ভালো বার্তা যাচ্ছে না। যে কোনো কমন লোক বলবেন, মানুষ বলবেন, সাধারণ মানুষ যার কমন সেন্স আছে, এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে সময় দরকার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারবার বলছে। যদি তাই হয় যে তোমরা অনুপ্রবেশ, রোহিঙ্গা ভোটার তালিকা থেকে তাদের বাদ দিতে চাইছো, মৃত ভোটার যারা বাইরে চলে গেছে তারা ঠিক আছে, কিন্তু এই কাজটা ভোট যখন দোরগোড়ায় করা নাড়ছে তখন করাটা একটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ছাড়া এত তড়িঘড়ি কেউ মানছেন না। এই এত তড়িঘড়ি ব্যাপারটার মধ্যে একটা দূরভিসন্ধি সবাই দেখতে পাচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা তো কোনো বিজেপির এজেন্ডা হতে পারে না, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও এজেন্ডা হতে পারে না, এটা সারা দেশের গণতন্ত্রপ্রিয় যুক্তরাষ্ট্রীয় শাসনকে যারা সমর্থন করেন তাদের সকলের কাছেই এটা খুব জরুরি, একটা নির্ভুল ভোটার তালিকা। কিন্তু এই পশ্চিমবঙ্গ ভাবুন, প্রায় 10 কোটি মানুষের দেশ, সেখানে ভোটের কয়েক মাস আগে হঠাৎ দুরুম করে চালু হয়ে গেল SIR প্রক্রিয়া, এবং প্রক্রিয়া করতে গিয়ে আমরা দেখছি প্রতি পদে পদে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক। যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো খুব স্বাভাবিক। এবং কিন্তু দেখা, বিজেপির নেতারা তো প্রকাশ্যে বলছে এই ভোটার তালিকাকে আমরা আমাদের মতন তৈরি করব, তারপরে ভোট হবে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর হয়ে গেল, এই কখনো ভারতবর্ষের গণতন্ত্র এইভাবে একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়নি। আপনি বলবেন বিহারে তো নির্বিঘ্নে ভোট হলো, আসলে বিহারে এই প্রক্রিয়াটার প্রতিবাদ করা, প্রতিরোধ করার কোনো শক্তি ছিল না। অর্থাৎ সেখানে বিরোধী পক্ষ বিজেপি, যাদের এজেন্ডা যে SIR এর নাম করে নির্দিষ্ট গোষ্ঠীর
নির্দিষ্ট কিছু ভোটারের নাম বাদ দেওয়া, সেই কাজটা প্রতিরোধ করার মতো শক্তি সেখানে যে এনডিএ সরকার তার যারা বিরুদ্ধবাদী দলগুলো তাদের সেই ক্ষমতা ছিল না, তাই বিহারে প্রতিবাদ হয়নি। কিন্তু বাংলা তো অন্যরকম, কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এখানে তৃণমূল কংগ্রেস আছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তারা আগেও দেখিয়েছে, এখনো দেখাচ্ছেন যে এই যে আজকে যেটা প্রথমে শুরু করেছিলাম বলতে, এই যে ইস্যুটা, বাংলার ইস্যুটা সর্বভারতীয় ইস্যু হয়েছে, তার কারণ হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তারা যেভাবে টক্কর নিচ্ছে, 1 ইঞ্চি মাটি ছেড়ে দেবেন না, এই যে তাদের প্রত্যয়, সেইখান থেকে এই জিনিসটা আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্টে বলতে বাধ্য হয়েছে যে প্রকৃত ভোটারের নাম বাদ গেলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। এবং আপনারা দেখছেন যে প্রাথমিকভাবে যে ভোটার তালিকা তৈরি হয়েছে, তাতে নাকি 1,34,00,000 ভোটারের নাম সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। তারা এখনো ভোটার হিসেবে স্বীকৃত হননি। তাদের হিয়ারিং হবে, তারপরে তাদের নাম উঠবে কি উঠবে না ঠিক হবে। প্রথমত, এর মধ্যে যে একটা জালিয়াতি আছে নির্বাচন কমিশনের, কারণ বিরোধী পক্ষ, ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসলে বিজেপির পরিচালনাধীন যে দিল্লির কেন্দ্রীয় সরকার, তার কাঠপুতুল। যেরকম ভাবে পুতুলকে সুতো নাড়াচ্ছেন, পুতুলও সেইভাবে নড়ছে। একদম খোলাখুলি পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের চোখের সামনে। কারণ বিজেপির নেতারা আজকে যে কথা বলছেন, সেই কথাই বলছে কিন্তু ওই জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। সেখানে দেখেছেন আপনারা, নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে সমস্ত প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা গিয়ে করেছিলেন, তার কোনো সদুত্তর তারা দিতে পারেনি। উল্টে তারা আঙুল তুলে চোখ রাঙানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপট দেখে ওই জ্ঞানেশ কুমারের আঙুল হাত আবার টেবিলে নেমে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই যে 1,34,00,000 ভোটার যাদের তুমি সন্দেহের তালিকায় রেখেছ, তারা কারা? অমর্ত্য সেন, নোবেল জয়ী ভারতীয়, যিনি যে কোনো দেশের নাগরিকত্ব চাইলে পেতে পারে। যে কোনো দেশ মানে এলিতেলি কোনো দেশ না, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের যে কোনো দেশে, জার্মানি, যে কোনো দেশের নাগরিকত্ব চাইলেই পেয়ে যাবে। সেই মানুষটার নাগরিকত্ব চ্যালেঞ্জ করা হচ্ছে। নাগরিকত্ব চ্যালেঞ্জ করা হচ্ছে কার? পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা দেব। তিনি যদিও তৃণমূল কংগ্রেসের এমপি, কিন্তু তার পরিচয় ভীষণ জনপ্রিয় চিত্র তারকা, একজন নায়ক, অভিনেতা। বাংলার যে চলচ্চিত্র জগৎ, সেখানে দেবের একটা বিরাট জায়গা রয়েছে। আর একজন সম্প্রতি তার নাম এসছে, সেটা হচ্ছে শামীম, মোহাম্মদ শামীম। তিনি এখন বাংলার, ভারতীয় ক্রিকেটে বাংলার গর্ব, তাদের নাম এসেছে। মানে তাদের প্রমাণ করতে হবে তারা এই রাজ্যের, এই দেশের নাগরিক কিনা। এটা হাস্যকর নয়, এটা প্রহসন নয়। এরকম তো কজন বিখ্যাত মানুষের নাম বলা। অখ্যাত অনেক মানুষ রয়েছেন যারা অবাক হয়ে গেছে। আবার দেখুন, একটা কিন্তু চুপি চুপি হার স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই যে 1,34,00,000 ভোটারের নাম সন্দেহের তালিকায় যাদের হিয়ারিং করা হবে, তাদের মধ্যে 4 লক্ষ নাম চুপি চুপি, তাদের কোনো হিয়ারিং নয়, সব ঠিক আছে বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে 1,30,00,000। এখন প্রশ্ন হচ্ছে, এই 1,30,00,000 মধ্যে কত নাম হিয়ারিং এর পরে থাকবে, কত নাম থাকবে না, সে তো সময় বলবে। কিন্তু এই প্রক্রিয়াগুলোর মধ্যে যে একটা অনৈতিক, অগণতান্ত্রিক প্রবণতা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি এনলিস্টেড লয়ার। তা সত্ত্বেও তিনি বলছেন, আমি লয়ার হিসেবে নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে
এই ইস্যুতে সওয়াল করুন। সত্যি তাই, এমন একটা জায়গায় বিষয়টা এসে দাঁড়িয়েছে যে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থাকবে না। একটা সরকার, একটা দল ঠিক করে দেবে কে ভোট দেবে কে ভোট দেবে না। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম এর ভোটের রিগিং, কারচুপি, সন্ত্রাস সম্পর্কে অবহিত। আমরা দেখেছি তারা কিভাবে 34 বছরের একটা বড় সময় ক্ষমতায় ছিল এই কারচুপি, রিগিং, সন্ত্রাস করে। তাই বলছি যে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপির, ভোটের রাজনীতির কারচুপির একটা নতুন কৌশল এটা আমদানি করেছে এসআইআর এর মাধ্যমে। সেই কৌশল বিহারে সফল হয়েছে, বাংলায় সফল হবে কিনা সময় বলবে। কিন্তু এটা যে কারচুপির একটা অংশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সিপিএম যে কারচুপি করতো, তাদেরও কিন্তু একটা ভোটার তালিকায় কারচুপি বিরাটভাবে থাকতো। বিরোধী পক্ষের নাম বাদ দিয়ে দেওয়া হতো, ভুয়ো ভোটারদের নাম তুলে দেওয়া হতো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল কংগ্রেসও সেই কাজ করছে। আচ্ছা, আপনারা বলতে পারবেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে তিনবার বিধানসভার নির্বাচন হয়েছে, লোকসভার নির্বাচন হয়েছে আরো 5বার, সে তো কড়া নজরদারি, নির্বাচন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। ভোটের দিন, ভোটের পরে একটা কেউ বিজেপির কোনো নেতা, সিপিএম এর কোনো নেতা, কংগ্রেসের কোনো নেতা যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধ শিবিরে আছেন, তারা কেউ বলেছেন যে এখানে ভোটার তালিকায় কারচুপি আছে কি, ভোটের দিন বুথ দখল করে ভোট হয়েছে? কেউ বলেন। কিন্তু স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মামাটি মানুষের সরকার রাজত্ব করছে। বারবার ভোট হচ্ছে, ক্ষমতায় প্রত্যাবর্তন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে, প্রতিপক্ষের ভোট কমছে। এই অবস্থার মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি বিজেপি ধরে নিয়েছে যে এসআইআরই তাদের একমাত্র ক্ষমতায় আনতে পারে। ঠিক এই রকম খোয়াব তারা দেখেছিল 2019 সালের লোকসভার নির্বাচনের পর। তারা সেবার 42টির মধ্যে রাজ্যে 18টি আসন দখল করেছিল। ভেবেছিল এইভাবেই তারা রাজ্য জয় করে নিয়ে লোকসভার মতনই বিধানসভায় জিতে ক্ষমতায় আসবে। ইসবার 200 পার। বিজেপির জাতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের স্লোগান ছিল এবং তারা ডেলি প্যাসেঞ্জারি করেছিল। ফল কি হয়েছিল সবাই জানেন। 200 পারের জায়গায় 77 পার তারা করতে পারেননি। তো এবারেও তারা খোয়াব দেখছেন যে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিকল্প তোমার কি পরিকল্পনা সরকারে আসলে সেটা তুমি বলতে পারছো না। তুমি বলছো কি না, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে মুসলমানদের জন্য, স্বাস্থ্য সাথী হচ্ছে মুসলমানদের জন্য। এই কথার কোনো যুক্তি আছে? বলছে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছে সেই মহিলাদের বলছেন, তাদের স্বামীদের বলছেন যে ওরা সব তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সেই জন্য তোমরা ওদের ঘরে ভোটের দিন আটকে রাখো, ভোট দিতে দিও না। হাস্যকর কথা। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক দল এসব কথা বলছে। আসলে ওদের মাথার ঠিক নেই। ক্ষমতা দখল করতে হবে, মাথায় ঢুকেছে যে এসআইআর করে সংখ্যালঘু এবং সব বিভিন্ন এদের লোকেদের ভোট নাম বাদ দিয়ে দেবো। তারা জানেই না তাদের ভোটার কারা। এই কাজ করতে গিয়ে তো তারা যে মতুয়া সম্প্রদায়ের মানুষ, মতুয়া সমাজের মানুষ অনেকটা বিজেপি প্রার্থীদের সাপোর্ট দিয়েছিল 5 বছর আগে, 4.5 বছর আগে বিধানসভা নির্বাচনে, সেই জায়গাগুলো একবার যাক না, প্রচারে যাক, দেখতে পাবে, বুঝতে পারবে যে কি অবস্থার মধ্যে বিজেপি পড়ে আছে। মানুষ তাড়া করছে। এই মতুয়া সম্প্রদায়কে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছে। সম্প্রতি মতুয়া সমাজের গড় রানাঘাটে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জনসভা করে গেছে, একটা শব্দ উচ্চারণ করেননি তাদের হিতে কি কি করতে চায় সরকার, কিচ্ছু করেনি। নাগরিকত্বের প্রশ্নে একদম নিশ্চুপ ছিলেন। আর এই যে 57 লক্ষ প্রাথমিকভাবে ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে, তাদের মধ্যে অন্তত 5 লক্ষ মতুয়ার নাম বাদ গেছে। ওই কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী
ওই শান্তনু ঠাকুর বিজেপির মহান নেতা, তিনিই বলেছেন যে মতুয়াদের নাম তো বাদ যাবে, আসলে আমাদের অনেক মুসলিম নাম কাটতে হবে, সেই জন্য সব মতুয়াদেরও স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস বুঝিয়ে দেবে, ইভিএম মেশিনটা যখন খুলবে তখন বুঝতে পারবেন যে মতুয়া সমাজ কিরকম স্যাক্রিফাইস বিজেপির জন্য, পদ্মফুলের প্রার্থীদের জন্য করেছে, সেটা বুঝতে পারবেন ইভিএম মেশিনটা খুললে। হ্যাঁ, এই তো সবে বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হল। প্রায় 6 মাস পরে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েছিলেন। তারপর 6 মাস প্রায় কেটে গেল, এবার রাজ্য কমিটি হলো, খেলা শুরু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। প্রার্থী হওয়ার লড়াই তো আছে, সেটা তো তোলা আছে। এইবার এই কমিটি নিয়ে কামড়াকামড়িটা কীরকম হবে সেইটা আপনারা দেখতে থাকুন। এবং বিজেপি যখন কমিটি নিয়ে ব্যস্ত, তারা লড়াই করবে, খোয়াব দেখতে সরকারে আসবে। তারা যারা সরকারে আছে তাদের ভূমিকাটা আপনি একটু এদের সাথে তুলনা করুন। ধরুন 1 জানুয়ারি থেকে প্রোগ্রাম দিয়ে রাস্তায় একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেসকে নামিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে ছুঁকে দিয়েছেন কিভাবে করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সংগঠন সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। আপনি প্রতিদিন পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস বুথে বুথে ঘুরছে, তাদের উন্নয়নের কথা বলছে, ভবিষ্যতে কি করতে চায় বলছে, এবং এসআইআর নিয়ে মানুষকে সাবধান করছে। বিজেপিকে কোথাও দেখতে পাচ্ছে এসব কাজে? না। তারা জনসভা করছে কিছু জায়গায়। আচ্ছা, জনসভায় কারা যায়? সাধারণত হচ্ছে দলীয় সমর্থকরা যায়, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো সংযোগ আছে? কিন্তু সেই জনসংযোগের কাজটা অত্যন্ত নিবিড়ভাবে নিঃশব্দে করছে তৃণমূল কংগ্রেস। তারা ডোর টু ডোর ক্যাম্পেইন স্টার্ট করে দিয়েছে। ইলেকশন কবে হবে এখনো ঠিক নেই, 6 মাসের মধ্যে তো অবশ্যই হবে। তারা ডোর টু ডোর গিয়ে এইসব উন্নয়নের কাজ, কি কাজ তারা করেছেন, মানুষের উপভোক্তা হিসেবে তারা কি কি কাজের সুবিধে অসুবিধে সমস্যা শুনছে। আছে দুয়ারে সরকার, আছে পাড়ায় সমাধান, এসব প্রকল্প। এবার তার পাশাপাশি আর একটা যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার খোয়াব দেখছে, তারা মেতে আছে ওই এসআইআর নিয়ে। কিন্তু আপনি দেখুন, এসআইআর এর যে হিয়ারিং শুরু হয়েছে 15 জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা, যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে আবেদন করেছে এই ডেট বাড়ানো হোক। এইখানে আপনি প্রত্যেকটা হিয়ারিং যে সেন্টার, সেখানে গেলে দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের 2-5 জন, 10 জন, 15 জন, 20 জন চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তারা এই যে মানুষদের অত্যন্ত হয়রানি দুর্গতির মধ্যে পড়তে হয়েছে, নির্লজ্জ নির্বাচন কমিশন মানুষকে অকারণে হেনস্থা করছে, তাদের পাশে কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই। সেইখানেও মানুষকে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেস চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তা মানুষ কি চায়? আপনি শুধু ভোট পাখি হয়ে ভোটের সময় এসে হাত জোর করে বলবেন আমাকে ভোট দিন, আমি এই করব তাই করব না। যারা সারা বছর তার সঙ্গে আছে, তার কাজ করছে, তার কথা শুনছে, তাকে মনে করবে যে এই ঠিক, এরাই ঠিক, এরাই আমাদের পাহারাদার মনে করবেন। যে কোনো স্বাভাবিক বাস্তব যদি আপনি বিচার করেন, সেটা এইটাই হচ্ছে তার স্বাভাবিক পরিণতি। এটা কিন্তু বিজেপির নেতারা কেউ বুঝতেই পারছেন না, বুঝতে চাইছেন না। তারা মেতে আছেন এসআইআর, আর রোজ আমি বলবো আমি হিন্দু রাষ্ট্র করবো, হিন্দু রাষ্ট্র করবো। আরে ভাই, অযোধ্যার মন্দির করে তুমি উত্তরপ্রদেশে রেজাল্ট তোমার খারাপ হয়েছে। উত্তরপ্রদেশে অযোধ্যার মন্দির ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের পরে কয়েক মাস পরে যে লোকসভার নির্বাচন হয়েছে, তাতে বিজেপির আসন কমে গেছে, জোটের আসন, সমাজবাদী পার্টি কংগ্রেসের জোটের আসন বেড়ে গেছে। তো সুতরাং মানুষ বোঝে হিন্দুত্ব, ওই এসআইআর এইগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় কোনো ব্যাপার নয়। অবশ্যই ভোটার তালিকায় যে প্রকৃত ভোটার সেটার নাম রাখতে চায়, তার মানে এই নয় যে খাওয়া দাওয়া সব প্রকল্প চুলোয় যাক, আমায় শুধু ওইটা নিয়ে মেতে থাকতে হবে। এটাও একটা বিজেপির
কৌশল, যে উন্নয়ন যে পশ্চিমবঙ্গে হচ্ছে সেই উন্নয়নের দিক থেকে মানুষের দৃষ্টি ঘোরা, এটাতে দৃষ্টি ঘুরবে না, বরঞ্চ এসআইআর নিয়ে ক্ষোভটা, এই উন্নয়নে যেরকম মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, এই এসআইআর নিয়েও ঠিক ততটাই বিরূপ হবে বিজেপির ওপরে। নির্বাচন আসলে বিজেপি সেটা বুঝতে পারবে, যে ক্ষোভ তারা দেখছে 1 কোটি 1.5 কোটি লোকের নাম, জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে আমরা জিতে আসবো, অতটা সহজ জায়গা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে।